তো আজকে আমাদের যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইন্ডাকশনের আজকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সটা নিয়ে আলোচনা করব। কিন্তু এটা শুরু করার আগে, মিউচুয়াল ইন্ডাকটেন্স করার আগে আমরা কিছু নিউমেরিক্যাল করব, যেটা আমরা আগের দিন পড়েছিলাম কারেন্টের মানে গ্রোথ বা ডিকে, সেই রিলেটেড যে কোয়েশ্চেনটা যেটা তোমাদের আমি আজকে ক্লাসে হোয়াটসঅ্যাপে স্টার্টিংটাতে আমি দিয়েছিলাম কোয়েশ্চেনটা। তো সেটার আনসারটা আগে করি, তারপরে আমি মিউচুয়াল ইন্ডাকটেন্সের থিওরিতে যাব এবং সেখান থেকে আমরা কিছু নিউমেরিক্যাল করব। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, যে কোশ্চেনটা আমি তখন দিয়েছিলাম সেই কোশ্চেনটা এখানে আমি দিচ্ছি। কোশ্চেনটা ছিল কি, কয়েল অফ ইন্ডাকটেন্স। এখানে কোশ্চেনটা আমি নোট করছি যে এ কয়েল অফ ইন্ডাকটেন্স, একটা কয়েল যার ইন্ডাকটেন্স L ইকুয়াল টু হচ্ছে 2 হেনরি, রেজিস্ট্যান্স আছে 10 ওহম, আর কানেক্টেড ইন সিরিজে কানেক্টেড আছে উইথ এ ব্যাটারি বা উইথ এ সেল অফ ইএমএফ 100 ভোল্ট। ইএমএফটা কত আছে? ইএমএফ বলে দিয়েছে 100 ভোল্ট উইথ অ্যান ওপেন কি। তার মানে প্রথমে যে কিটা ছিল সেটা ওপেন ছিল, এন্ড উইথ নেগলিজেবল রেজিস্ট্যান্স। এই যে সেল রয়েছে, সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছিলাম। তো সেলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা এখানে নেগলিজেবল রেজিস্ট্যান্স বলা হচ্ছে। এর রেজিস্ট্যান্সটা নেগলিজেবল, মানে আমরা এটাকে ধরবো না, নেগলেক্ট করব। সেলের রেজিস্ট্যান্সটাকে নেগলেক্ট করব, সার্কিটের রেজিস্ট্যান্সটাকে নয়। কিন্তু এখানে বলতে চাইছে at the time t equal to 0, at time t equal to 0 the key is closed। কিটাকে ক্লোজ করা হয়েছে, টাইম যখন 0 টিটা ক্লোজ করা হয়েছে। তাহলে আমাকে এখান থেকে কিছু জিনিস বের করতে হবে। এক নাম্বার বলেছে ফাইন্ড দ্য টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কত? সেকেন্ড বলছে ম্যাক্সিমাম স্টেডি কারেন্ট কত, ম্যাক্সিমাম স্টেডি কারেন্ট কত, এন্ড থার্ড হচ্ছে আমাদের বের করতে হবে কারেন্ট at t equal to 1 second টাইম। তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন। তো এই কোশ্চেনটাকে আমরা এখন সলভ করব। কোশ্চেনটা দেখো, এখানে যেটা বলতে চাইছে একটা সার্কিট যেখানে এল আছে আর ইন্ডাকটেন্স আছে, এন্ড রেজিস্ট্যান্স আছে। মানে যদি আমি এরকম ভাবি, ব্যাটারি, দেয়ার ইজ আ ইন্ডাকটেন্স, দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স, এন্ড হিয়ার ইজ আ কি, কে, এটা কি, ওকে। এটা হচ্ছে এল, এটা আর, এটা হচ্ছে ইএমএফ যার ই। কারেন্ট তাহলে এই ডাইরেকশন থেকে এইদিকে আসবে। আমরা যখন এটা ক্যালকুলেশন করেছিলাম এলআর সার্কিটে, মানে জাস্ট এর আগের ক্লাসটা, যখন আমরা গ্রোথ অফ কারেন্ট তার একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, I ইকুয়াল টু I0 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, যেখানে টাউটা কি ছিল? টাইম কনস্ট্যান্ট ছিল। দেখো এখানে এল আর আর সিরিজে কানেক্টেড আছে। এখানে কোশ্চেনে বলেছে এ কয়েল অফ ইন্ডাকটেন্স L ইকুয়াল টু 2 হেনরি, রেজিস্ট্যান্স 10 ওহম আর কানেক্টেড ইন সিরিজ। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এল আর আর সিরিজে কানেক্টেড রয়েছে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারছি ইয়েস ইট ইজ ট্রু। তাহলে এখন দেখো, এরকম যদি কানেক্টেড হয়, আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম সেখান থেকে এক্সপ্রেশন পেয়েছিলাম টাইম কনস্ট্যান্ট কত হবে এলআর সার্কিটের জন্য। টাইম কনস্ট্যান্ট ইকুয়াল টু আমরা পেয়েছিলাম ফর এলআর সার্কিট, আমরা টাইম কনস্ট্যান্ট পেয়েছিলাম কত হয়? এল বাই আর। এলআর সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কি পেয়েছিলাম? টাইম কনস্ট্যান্টের ভ্যালু হবে টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু এল বাই আর। এল মানে হচ্ছে কত? 2 হেনরি ছিল, আর মানে আসছে 10 ওহম, তার মানে 0.2 সেকেন্ড। টাইম কনস্ট্যান্ট মানে তো একটা মানে টাইম, ওটা একটা সেকেন্ডে আনসার আসবে, ইউনিট হবে। তাহলে দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম টাইম কনস্ট্যান্ট, ফার্স্ট এর আনসারটা হবে জাস্ট টাউ ইকুয়াল টু এল বাই আর, অর্থাৎ 2 হেনরি বাই 10 ওহম, দ্যাট মিন্স 0.2 সেকেন্ড। তো সেটা আমরা এখান থেকে পেলাম। এরপরে দেখো ম্যাক্সিমাম স্টেডি কারেন্ট। ম্যাক্সিমাম স্টেডি কারেন্ট আমরা কি করে বের করবো এখান থেকে? দ্য ম্যাক্সিমাম স্টেডি কারেন্ট আই নট সমান হচ্ছে, ম্যাক্সিমাম স্টেডি কারেন্ট যখন বের করছি তখন ইন্ডাকটেন্সটা ব্লক হবে, মানে ইন্ডাকটেন্স কিছু থাকবে না, এর কোনো এফেক্ট থাকবে না, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি অলরেডি থিওরিতে। ই বাই আর, ইএমএফ হচ্ছে কত? 100 আর আর আছে 10, তার মানে কারেন্ট চলে আসবে আমার 10 অ্যাম্পিয়ার। কারেন্ট কত চলে এলো? 10 অ্যাম্পিয়ার। ডাইরেক্টলি ভ্যালু আসছে, দেখো স্টেডি কারেন্ট ম্যাক্সিমাম যেতে পারে 10 অ্যাম্পিয়ার। এরপরে আমাকে বলেছে কারেন্ট এট টি ইকুয়াল টু 1 সেকেন্ড, অর্থাৎ এবার এখানে কারেন্টটা তো ইনক্রিজ করছিল। তো কারেন্টটা যখন ইনক্রিজ করছে, তো সেই মোমেন্টে যেহেতু এখানে একটা কি, দুটো কি থাকলে কারেন্ট ডিক্রিজ হবে, একটা কি যেহেতু কারেন্টটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করলে কারেন্টের এক্সপ্রেশন কি হয়? I সমান I0
1 minus e to the power minus t by tau, এটা তো ফর্মুলা ফর দ্য গ্রোথ অফ কারেন্ট ইন অ্যান এলআর সার্কিট। I সমান I নট, I নট মানে 10 বসাতে পারি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় কত 1 সেকেন্ডের জন্য, তাহলে t1 টাও হচ্ছে 0.2। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে ওটাই হচ্ছে ভ্যালু এত অ্যাম্পিয়ার। তাহলে I ইকুয়ালস টু আমরা জাস্ট বসিয়ে দিলাম I0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, এটাকে সলভ করলে যা আসবে সেটা আমাদের আনসার। এখানে টি হচ্ছে 1 আর টাও যেটা টাইম কনস্ট্যান্ট আমরা পেলাম 0.2 সেকেন্ড। এরপরে আমি আজকে থিওরিতে যাব, যেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আমরা আগের ক্লাসে সেলফ ইন্ডাকটেন্স সম্পর্কে স্টাডি করেছিলাম, তো এখন যেটা আলোচনা থাকবে সেটা হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স নিয়ে। তাহলে দেখো, সেলফ মানে হচ্ছে যে কয়েলটা ছিল সেই কয়েলের জন্য নিজে থেকে যে ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে, মানে বাইরে থেকে কোনো কয়েল ওখানে কোনো এফেক্ট কাজ করছে না। কিন্তু মিউচুয়াল মানে এখানে ডেফিনেটলি আমার দুটো কয়েলের ফাংশন এখানে থাকবে, মানে একটা কয়েলের উপরে কারেন্ট যদি আমি চেঞ্জ করি আরেকটা কয়েলে আমি ফ্লাক্সের চেঞ্জ পাবো। কথাটা বোঝা গেল? সেলফ মানে কি? সেলফ মানে যদি আমার এটা একটা কয়েল থাকে তো এই কয়েলেতেই আমি কারেন্ট চেঞ্জ করব, এই কয়েলেই ফ্লাক্সের চেঞ্জ হবে। কিন্তু মিউচুয়াল মানে ধরো এটা একটা কয়েল, এটা একটা কয়েল, আমি এই কয়েলের উপরে কোনোভাবে যদি কারেন্টকে চেঞ্জ করি, এই যে রেড যেটা দেখতে পাচ্ছ, তো এটার জন্য যদি কারেন্টটা যদি আমি চেঞ্জ করি তাহলে এই ব্লু কয়েলে কি হবে, আমি একটা ডিফ্লেকশন পাবো। কেন পাবো সেগুলো আমরা এখন ডিসকাস করবো। দেখো, তো হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স? মিউচুয়াল ইন্ডাকটেন্স জিনিসটা কি? মিউচুয়াল ইন্ডাকটেন্স, এবং যেরকম আমরা সেলফ ইন্ডাকটেন্সে পড়েছিলাম এল দিয়ে ডিনোট করা হয়, তেমনি মিউচুয়ালটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়। এবং এখানে আমাদের জানতে হবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, যেমন ওখানে আমরা সলিনয়েডের জন্য ক্যালকুলেশন করেছিলাম, জাস্ট লাইক এখানেও আমরা সলিনয়েডের জন্য ক্যালকুলেশনটা করব যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কোএফিসিয়েন্ট কত আছে। তাহলে মিউচুয়াল মানে বলতে চাইছে, ধরো এখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে, এখানে একটা কি লাগানো আছে, ধরো কি, এটা হচ্ছে ইএমএফ ই ব্যাটারি, এটা একটা প্লাস মাইনাস, কারেন্ট যাচ্ছে এইদিকে এই ডাইরেকশনে ফ্লো করছে। আর এর ঠিক কাছেই আমি আরেকটা সেকেন্ডারি কয়েলকে রেখেছি, এটা হচ্ছে মেন, সেই জন্য এর নাম দিলাম আমি প্রাইমারি, আর এটা সেকেন্ডারি নাম দিলাম, এটাকে আমি সেকেন্ডারি কয়েল ধরলাম। দেয়ার ইজ এ গ্যালভানোমিটার জি, দেয়ার ইজ এ গ্যালভানোমিটার জি। কি বললাম না, এটা একটা কয়েল যার মধ্যে দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, আর তার পাশেই আমি একটা সেকেন্ডারি কয়েলকে রাখলাম। আমি হচ্ছে এটা মেইন ফেনোমেনন আমার, মানে এটাতে আমি কারেন্টকে চেঞ্জ করছি, আইটাকে আমি এখানে, আইটা হচ্ছে আমার এখানে চেঞ্জিং, আইটা চেঞ্জ করা হচ্ছে। তাহলে আই আমি চেঞ্জ করছি কোথায়? প্রাইমারি কয়েলে চেঞ্জ করছি। তার জন্য আমি দেখতে চাইছি সেকেন্ডারিতে আমার কি ডিফ্লেকশন পাওয়া যায় কি না, গ্যালভানোমিটারে ডিফ্লেকশন পাবো কি না, সেটা আমি দেখতে চাইছি। মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে গেলে এটাই কনসেপ্ট। দেখো, এখন কি হচ্ছে, কারেন্ট যখন এটাতে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অ্যান্ড লেন্স ল, আমরা যেটা পড়েছিলাম ফ্যারাডে দুটো ল আর লেন্স ল, সেখান থেকে আমরা এটাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারবো। দেখো, কারেন্ট যখন এটা ইনক্রিজ করছে কি ডিক্রিজ করছে, দেয়ার ইজ কারেন্ট চেঞ্জিং বলা হচ্ছে, মানে মেবি ইনক্রিজ হতে পারে, মেবি ডিক্রিজ হতে পারে। কারেন্ট যদি ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের একটা ডাইরেক্ট রিলেশন রয়েছে, যে বি ডাইরেক্টলি প্রপোর্শনাল আই। তার মানে কারেন্ট যদি বাড়ে তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, কারেন্ট যদি ডিক্রিজ করে ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ করবে। তাহলে আমরা এখানে বলতে পারি কারেন্টটা, সাপোজ আমি ধরে নিলাম কারেন্ট ইনক্রিজ করছে, কারেন্ট ইনক্রিজ করছে মানে ম্যাগনেটিক ফিল্ডও ইনক্রিজ করবে, ম্যাগনেটিক ফিল্ড যত ইনক্রিজ করবে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো তত ইনক্রিজ করবে। তার মানে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো এরকম ভাবে যাবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো তত বেশি করে এগুলোর ভেতর দিয়ে যাবে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো এটা ক্রস করে যাবে না, মানে এরকম যাবে, এরকম যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কারেন্ট যত ইনক্রিজ করবে, মানে কারেন্টের যত চেঞ্জ হবে ম্যাগনেটিক ফিল্ডের তত চেঞ্জ হবে, তত ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর চেঞ্জ হবে, তার মানে তত ফ্লাক্স এর চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা ফ্যারাডেজ ল থেকে তো এটাই পেয়েছি যে যখন কারেন্ট চেঞ্জ হচ্ছে, কারেন্টের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, মানে ফ্লাক্স চেঞ্জ হবে। ফ্লাক্স চেঞ্জ হওয়া মানে কি তৈরি হবে? ইনডিউসড ইএমএফ জেনারেট হবে। ঠিক আছে, দেখো এটাতে আমি কারেন্টের চেঞ্জ করছি, কারেন্টের এটাতে চেঞ্জ করছি, কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে সেকেন্ডারিতে, প্রাইমারিতেও চেঞ্জ হচ্ছে। আই এর কারেন্ট, মানে কারেন্ট আমি যদি এখানে চেঞ্জ করে এটাতেই ফ্লাক্সের চেঞ্জ পাই, প্রাইমারিতে আমি কারেন্ট চেঞ্জ করলাম, প্রাইমারিতে তো ফ্লাক্সের চেঞ্জ হবেই, সেটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। কিন্তু আমি এখানে দেখতে চাইছি মিউচুয়াল,
মানে এটাতে আমি কারেন্ট চেঞ্জ করার পরে এখানে যখন আমি ফ্লাক্সের চেঞ্জ পাচ্ছি, কারেন্ট আমি চেঞ্জ করছি আই এখানে, ফ্লাক্সের চেঞ্জ পাচ্ছি আমি সেকেন্ডারিতে, সেটাকে বলা হয় মিউচুয়াল। ঠিক আছে, আমি এটাকে 1 দিয়ে ডিনোট করব, এটাকে 2 দিয়ে ডিনোট করব। মানে ধরো আমি বললাম কারেন্ট, কারেন্ট এখানে হবে I1, এটাতে হবে I2, ফ্লাক্স φ1, ফ্লাক্স হবে φ2, ম্যাগনেটিক ফিল্ড B1, এখানে হবে B2। ঠিক এভাবে যেটা 1, এগুলো সব কোয়ান্টিটি গুলোকে আমি 1 দিয়ে লিখবো, এখানে সব 2 দিয়ে লিখবো। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে এইখানে কোনো একটা কয়েল, প্রাইমারি কয়েল, যেখানে আমি কারেন্টের চেঞ্জ যদি করি, সেকেন্ডারি কয়েলে আমি একটা ফ্লাক্সের চেঞ্জ দেখতে পাচ্ছি। কেন ফ্লাক্সের চেঞ্জ দেখতে পাচ্ছি? কেননা প্রাইমারিতে কারেন্টের চেঞ্জের জন্য আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোর চেঞ্জ পাচ্ছি, তার মানে একটা ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে ফ্লাক্সের চেঞ্জ এটাতেও হচ্ছে, কিন্তু আমি এটা একটা ধরছি না এখানে, কারণ আমি মিউচুয়াল দেখতে চাইছি। মিউচুয়াল মানে এর জন্য সেকেন্ডটার উপরে কি এফেক্ট পড়ছে সেটা দেখা আমাকে। তাহলে এখন দেখো, আমরা এটা বলতে পারি যে এখানে যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এর কারেন্ট। মানে এর যত আমি কারেন্ট ইনক্রিজ করব, তত এখানে ফ্লাক্সটা কি হবে? বাড়তে থাকবে। কারেন্ট যত ডিক্রিজ করব, ফ্লাক্স তত ডিক্রিজ করবে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি একটা কন্ডিশন পেয়ে গেলাম যে flux in the secondary coil is directly proportional, flux যেটা flux কে তো phi দিয়ে ডিনোট করা হয়, তার মানে আমরা এখানে লিখতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স in secondary coil is directly proportional to current in primary coil, is directly proportional to current in primary coil। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স ইন সেকেন্ডারি কয়েল সেটাকে আমি লিখতে পারি phi2, কারেন্ট ইন প্রাইমারি কয়েল কে আমি লিখতে পারি I1। আমি কি বললাম? প্রাইমারি গুলোকে সব আমি 1 দিয়ে লিখবো, সেকেন্ডারি গুলো 2 দিয়ে। তাহলে phi2 প্রপোর্শনাল I1, বা আমরা এটাকে লিখতে পারি phi2 ইকুয়াল টু m ইনটু I1। তাহলে এই যে m, এই যে m, mটাকে কি বলা হয়? কোএফিশিয়েন্ট অফ, m is called as coefficient of mutual inductance। mটাকে কি বলা হয় এখানে? কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স বলা হচ্ছে এখানে mটাকে। তাহলে দেখো, আমরা m সমান এখানে একটা ডাইরেক্টলি এক্সপ্রেশন পেতে পারি phi2 I1 পেতে পারি। এখন এখানে ফ্লাক্সের চেঞ্জ হওয়া মানে কি হবে? সেকেন্ডারিতে একটা ইনডিউসড ইএমএফ জেনারেট হবে। তো ইএমএফ মানে কি? E2 সমান কি হয়? ফর্মুলা d∅2 by dt according to Lenz's law there is a minus sign। তাহলে E2 সমান মাইনাস d∅2 by dt, মানে E2 সমান ddt of mi1, mটা বাইরে বের করে নাও, di1 by dt। মানে আমরা ইন জেনারেল এখান থেকে একটা ফর্ম পেয়ে গেলাম। সেই ফর্মটা হচ্ছে কিরকম না, E2 সমান মাইনাস m di1 by dt। তার মানে আমরা মডিউলাস দিয়ে লিখতে পারি E2 ইকুয়াল টু মড অফ di1 by dt। মানে আমরা এখান থেকে এটা পেলাম, এখান থেকে আমরা এটাই পেলাম যে ইনডিউসড ইএমএফ যেটা আমার সেকেন্ডারি কয়েলে জেনারেট হচ্ছে, কি ফ্লাক্সের চেঞ্জ যেটা আমি সেকেন্ডারি কয়েলে পাচ্ছি, সেটা আমার ডাইরেক্টলি কার সাথে প্রপোর্শনাল থাকছে? কারেন্টের সাথে, কারেন্টের চেঞ্জের সাথে। দেখো di1 by dt ইনডিউসড ইএমএফ যেটা, সেটা কারেন্টের চেঞ্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো কারেন্টের চেঞ্জের সাথে প্রপোর্শনাল ঠিক আছে, কিন্তু আমি সেকেন্ডারিতে ইএমএফ যেটা, সেটা আমার প্রাইমারির কারেন্টের চেঞ্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম E2 ইকুয়াল টু m di1 by dt। এখান থেকে যদি আমি m কে ডিফাইন করতে চাই, m মানে হচ্ছে কি? কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে আমরা m সমান এখান থেকে বলতেই পারি E2 by di1 by dt। m সমান কি? E2 by di1 by dt। এখানে m এরও ইউনিট হয়ে যাচ্ছে হেনরি, যে কোনো ইন্ডাকটেন্সের ইউনিট হয়ে যাবে কি? হেনরি। হেনরি হচ্ছে SI ইউনিট অফ ইন্ডাকটেন্স। আমরা সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রেও দেখেছিলাম হেনরি, H দিয়ে ডিনোট করেছিলাম। এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রেও এটা হচ্ছে ইউনিট, যেটা কিনা হেনরি আমরা পেলাম। এরপরে যদি আমরা এখানে একটা ক্যালকুলেশন করতে চাই, যেটা হচ্ছে আমাদের সলিনয়েডের ক্ষেত্রে, সলিনয়েডের এক্সাম্পলটা আমাদের সিলেবাসে রয়েছে, যে ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন। কোশ্চেনটা কি থাকবে? ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন ফর m, মানে কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটা, যে তার একটা এক্সপ্রেশন বের করো ফর
for two long solenoids of equal length, এখানে আমি লেন্থটা সাপোজ L ধরে নিলাম, placed one inside another, এখানে তাহলে কোশ্চেনটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো কোশ্চেনটা, যে ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন ফর মিউচুয়াল ইন্ডাকটেন্স এর এক্সপ্রেশন বের করতে বলেছে ফর টু লং সলিনয়েড, অর্থাৎ দুটো লম্বা সলিনয়েডের জন্য যার লেন্থ হচ্ছে কত L, প্লেসড ওয়ান ইনসাইড অ্যানাদার, অর্থাৎ একটা সলিনয়েড এরকম ভাবে গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, মানে সিলিন্ড্রিক্যাল ফর্মে, তার ভেতরে আরেকটা ছোট্ট সলিনয়েডকে বসানো আছে। বোঝা গেল? একটা বড় সলিনয়েড ধরো, এরকম যদি আমি দেখাতে চাই, একটা ধরো এরকম বড় সলিনয়েডস এরকম ভাবে রয়েছে, কারেন্ট এই ডাইরেকশনে যাচ্ছে সাপোজ, এর ভেতরে আরেকটা ছোট্ট সলিনয়েডকে এখানে ধরো এরকম ভাবে বসানো আছে, কিন্তু তাদের লেন্থটা সেম। কথাটা বোঝা গেল? লেন্থটা তাদের সেম, ধরো তাদের দুজনেরই লেন্থ হচ্ছে L, কেননা এখানে বলেছে অফ ইকুয়াল লেন্থটা আমি সেম এমনি এমনি ধরে নিই, বিকজ ইন কোশ্চেনে আমাকে বলা আছে ইকুয়াল লেন্থ ধরতে। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে দুটো সলিনয়েড, একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল, যে কোনো যেটাকে খুশি ধরতে পারো। আমি সাপোজ একটাকে আউটসাইড ধরলাম, একটা ইনসাইড ধরলাম, তাহলে আমি এটাকে নাম দিলাম আউটসাইডে, আর এটা হচ্ছে আমার ইনসাইড কয়েল। আউটসাইডের ক্ষেত্রে আমি লেন্থটা তো L, এর জন্য লেন্থ L। আউটসাইডের জন্য যদি ধরে নিই রেডিয়াস হচ্ছে R1, দেখো এটা হচ্ছে এক একটাকে যদি দেখি আমি এরকম সার্কুলার কয়েল, তাহলে এর একটা রেডিয়াস আছে R1, এর জন্য আমি ইনসাইডটাকে রেডিয়াস ধরলাম R2, আর আউটসাইডের জন্য আমি ধরলাম N1, আর এটা হচ্ছে N2। এখন N1 আর N2 কি ছিল? N1 কি ছিল? N1 বা N2 যেটা স্মল n মানে হয় কি ক্যাপিটাল N বাই L, স্মল n সমান কি হয় ক্যাপিটাল N বাই L। স্মল n মানে নাম্বার অফ টার্নস বাই লেন্থ, পার ইউনিট লেন্থ। স্মল n মানে কি নাম্বার অফ টার্নস অর্থাৎ ক্যাপিটাল N বাই লেন্থ অর্থাৎ L। এটা হচ্ছে আমার ডাইরেক্ট ফর্মুলা, n ইকুয়ালস টু n বাই L। তাহলে নাম্বার অফ টার্নস কতগুলো আছে যদি বের করতে হয় n ইন্টু L, এভাবে আমরা করতে পারবো। তাহলে এখন দেখো আমরা এখানে কি করছি না, যদি বাইরের যে কয়েলটা রয়েছে সেই বাইরের কয়েলটা দিয়ে, যদি এখানে বাইরের কয়েলটা দিয়ে আমি ধরে নিলাম I অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করছে, তার মানে আমি একটা বলতে পারি কারেন্টটা ওখানে ইনক্রিজ করুক কি ডিক্রিজ করুক, ম্যাগনেটিক ফিল্ডের একটা চেঞ্জ হবে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়, B ইকুয়াল টু কত হয় ফর এ লং সলিনয়েড, আমরা B এর ক্যালকুলেশন পড়েছি, সেটা হচ্ছে মিউ নট NI। তাহলে এখানে কত হবে, এখানে যেটা হবে মিউ নট N1 I1, কেন এটা আউটসাইডটা দিয়ে যাচ্ছে, কারেন্টটা কত হবে, কারেন্টটা এখানে আমি I1 ধরবো, এটার জন্য কারেন্টটা I1 হবে, এর জন্য কারেন্টটা যদি দেখতে চাই কারেন্ট I2 হবে। ঠিক আছে? তাহলে এখানে কি বললাম, B ইকুয়াল টু মিউ নট NI, যেটা আমরা 4th চ্যাপ্টারে পড়েছিলাম যখন ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট পড়েছিলাম। তো তখন আমরা এটা দেখেছিলাম সলিনয়েডের ক্ষেত্রে এজের এফেক্টটা বাদ দিলে এজে হাফ হয়ে যায়, আমরা সেটা নিচ্ছি না। সলিনয়েডের ক্ষেত্রে সেন্টারের ভ্যালুটা কত হয় মিউ নট NI, তো সেটা আমরা এখানে বসালাম B ইকুয়াল টু মিউ নট N1 I1 কেন হলো, যেহেতু বাইরেরটাকে আমি সব 1 ধরেছি, তো সেই কারণে N1 I1, যদি ভেতরে হতো N2 I2 এরকম লিখতাম। তো এখন দেখো এই যে সলিনয়েডের মধ্য দিয়ে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে, সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের নেচার কিরকম হয়, ইউনিফর্ম হয় এন্ড এরকম যায়, ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো স্ট্রেট যায়, আমরা এটা পড়েছিলাম ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কিরকম যায়, স্ট্রেট যায়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যদি স্ট্রেট যায়, আমরা এটাও বলতে পারি যে আউটসাইডেও ম্যাগনেটিক ফিল্ডও যা ইনসাইডেরও ম্যাগনেটিক ফিল্ড তাই হবে, কেননা ইউনিফর্ম হবে। ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম হবে, ইনসাইডেও এটাই থাকবে N1 I1, কোনো চেঞ্জ হবে না। কেন হচ্ছে দেখো, সলিনয়েডের ক্ষেত্রে আমরা কি বললাম, ম্যাগনেটিক ফিল্ড মানে ইউনিফর্ম থাকছে, তাহলে স্ট্রেট গেল এন্ড ইউনিফর্ম, তাহলে মিউ নট N1 I1, এটা ম্যাগনেটিক ফিল্ড পেলাম। এবার আমাকে কি দেখতে হবে, ফ্লাক্সে যেতে হবে, আমাকে এখান থেকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফ্লাক্স। তাহলে দেখো ফ্লাক্স ইকুয়াল টু কি হয়, ফ্লাক্স ফাই ইকুয়াল টু হচ্ছে B ডট A, ফ্লাক্স হচ্ছে B ডট A, তার মানে ম্যাগনেটিক ফিল্ড আমার এরকম যাচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এদিকে,
এরিয়া ভেক্টরটাও আমার ওই ডাইরেকশনে, তার মানে বি আর এ তার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0, তার মানে আমরা এটাকে লিখতে পারি বি এ cos 0 ডিগ্রি। তার মানে आंसर আসবে ফ্লাক্স ফাই ইকুয়াল টু বি এ। তাহলে ফ্লাক্স যদি ফাই ইকুয়াল টু বি এ আসে, সেটাকে আমরা কি লিখতে পারি, ফাই 1 এর জন্য করছিলাম, ইনসাইডটা 2 ছিল, তাহলে 2 এর জন্য করছি, ফাই 2 সমান আমাদের আসবে বি, অর্থাৎ মিউ নট n1 i1 ইনটু এরিয়া। ইনসাইডের জন্য রেডিয়াস কত ছিল, r2, তাহলে এরিয়া কত হবে, সার্কুলার লুপ, পাই r2 স্কয়ার। এতটা নিশ্চয়ই বোঝা গেছে যে ফাই 2 সমান হচ্ছে মিউ নট n1 i1 ইনটু পাই r2 স্কয়ার। কেন হলো এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। দেখো আমি বাইরেরটা যা ছিল, মানে আমার আউটসাইডটা আমি সব 1 দিয়ে ডিনোট করেছি, ইনসাইডটা আমি সব 2 কোয়ান্টিটি দিয়ে ডিনোট করেছি, 2 দিয়ে। তাহলে কিন্তু ইনসাইডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা আমার 1 এই এসছে, কেন, ওটা ইউনিফর্ম বলে, ওটা ইউনিফর্ম বলে। তাহলে এটা এসছে, তাহলে ফ্লাক্স কত হবে, ফাই 2 ইকুয়াল টু এটা ইনটু এরিয়াটা কার হবে, ইনসাইডেরটা হবে। ইনসাইডের জন্য রেডিয়াস কত, r2, তাহলে পাই r2 স্কয়ার হচ্ছে এরিয়া। তাহলে এটা হলো ফাই 2। এখন যদি আমি বের করতে চাই ফাই 2 টোটাল কতগুলো আছে, এটা তো একটা কয়েলের জন্য, এটা আমরা পেলাম ফর এ সিঙ্গেল কয়েল। আমি তো জানি না টোটাল কতগুলো আছে, তাহলে ফাই 2 টোটাল যদি আমি বের করতে চাই, টোটাল মানে এটা তো থাকবেই, এটা তো থাকবেই মিউ নট n1 i1 পাই r2 স্কয়ার, যেটা কিনা আমাদের সিঙ্গেল কয়েলের জন্য পেয়েছি, ইনটু ভেতরের জন্য কি হবে, দেখো n2 সমান হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে n সমান কত হবে, n2 ইনটু l, এখানে n2 ইনটু l মাল্টিপ্লাই হবে। এবারে যদি আমি এটাকে i1 টাকে বাইরে রাখি, বাকিটাকে সাপোজ এখানে রাখলাম, i1 টাকে বাইরে রাখলাম, তাহলে আমরা এটাকে কি এটা লিখতে পারি না, ফাই 2 টোটাল সমান, আমরা আরেকটা ফর্ম জানি, ফাই 2 টোটাল সমান কি হয়, m ইনটু i1। আমরা একটু আগে পড়লাম ফাই 2 প্রপোর্শনাল টু i1, তাহলে ফাই 2 সমান m i1, তাহলে আমরা এটা বলতেই পারি m সমান কত, এটা। সো উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু, যেটা থেকে যাচ্ছে সেই ভ্যালুটা কত পাচ্ছি আমরা, m ইকুয়াল টু মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু মিউ নট n1 n2 পাই r2 স্কয়ার l। সেলফ ইন্ডাকটেন্সে আমাদের n1 n2 আসেনি, একটা এসেছিল, একটা মানে n এসেছিল। তার কারণ কি ছিল, কেননা ওখানে আমাদের দুটো কয়েলের ব্যাপার ছিল না, n1 n2 দুটো, মানে এখানে মিউচুয়াল, একটার জন্য আরেকটাতে চেঞ্জটা আমি দেখতে চাইছি, ওখানে আমার সেরকম দেখতে হয়নি, সেই কারণে শুধু n1 n2 আসেনি, শুধু n ছিল। এখানে যেহেতু দুটো দেখতে হচ্ছে, তাই n1 n2 দুটো এফেক্টই এসছে। ক্যালকুলেশনটা যদি টাফ লাগে, ভিডিওটা সেকেন্ড টাইম দেখো, আশা করছি বুঝতে পারবে। এরপরে তোমরা এইখান থেকে মিউচুয়াল ইন্ডাকটেন্স রিলেটেড আমি সেম জিনিসটার উপরে বেস করে, আমি তো এখানে সলিনয়েডের জন্য করলাম, তোমরা বাড়িতে ট্রাই করবে ফর এ সার্কুলার লুপের জন্য কি হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্যালকুলেশনটা ট্রাই করো। কিরকম, এখানে আমি কোশ্চেনটা এরকম দিচ্ছি, ধরো এরকম একটা সার্কুলার লুপ আছে, ভেতরে একটা ছোট্ট সার্কেল আছে, এটা রেডিয়াস r2 ধরলাম, আর এর রেডিয়াসটা আমি ধরলাম r1। কি বললাম, দুটো কয়েল আছে, এটা হচ্ছে আউটসাইডের একটা কয়েল, আর এটা হচ্ছে ইনসাইডের কয়েল। ইনসাইড কয়েলের রেডিয়াস কত, r2, আউটসাইডের রেডিয়াস হচ্ছে r1, যেখানে r1টা r2 থেকে খুব বড়, r1 এর ভ্যালুটা r2 থেকে অনেক বেশি বড়। তো এই অবস্থায় বের করতে হবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালুটা কত, m ইকুয়াল টু, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনস। এরপরে আমরা কিছু নিউমেরিক্যাল করব রিলেটেড টু মিউচুয়াল ইন্ডাকটেন্স। দেখো এখানে একটা কোশ্চেনস রয়েছে যে ক্যালকুলেট, এটা আমাদের কোশ্চেন নাম্বার 3, ক্যালকুলেট কোশ্চেন নাম্বার 2, calculate the coefficient of mutual inductance M between two coils when a current of 4 ampere changes to 12 4 ampere changes to 12 ampere in 0.5 second in primary and induces an EMF
of 50 millivolt in the secondary. Also calculate, এখান থেকে আরেকটা জিনিস বের করতে হবে, also calculate the induced EMF in the secondary if the current in primary changes from 3 ampere to 9 ampere, in 0.02 সেকেন্ড। কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা ভালো করে অবজার্ভ করো। কোশ্চেনটা যেটা বলতে চাইছে, ক্যালকুলেট দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স কোএফিসিয়েন্ট অর্থাৎ এমটা বের করতে হবে বিটুইন দ্য টু কয়েলস when a current of 4 ampere changes to 12 ampere। মানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কোএফিসিয়েন্ট বের করতে হবে যখন কারেন্টটা চেঞ্জ হচ্ছে 4 অ্যাম্পিয়ার থেকে 12 অ্যাম্পিয়ারে। কত টাইমের মধ্যে চেঞ্জ হচ্ছে? 0.5 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হচ্ছে। ইন প্রাইমারি and induces an EMF কত, ইনডিউসড EMF কত হচ্ছে 50 মিলিভোল্ট ইন দা সেকেন্ডারি। তাহলে কারেন্ট চেঞ্জ হচ্ছে প্রাইমারিতে, সেকেন্ডারি কয়েলে ইএমএফ এর চেঞ্জ হচ্ছে, ইনডিউসড হচ্ছে। এটাই তো স্বাভাবিক। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে কি, কারেন্টের চেঞ্জ যদি প্রাইমারিতে হয় ইএমএফটা কোথায় জেনারেট হবে? সেকেন্ডারিতে। তো সেটাই বলেছে। তাহলে সেটার ভ্যালু কত হবে আমাকে বের করতে হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্স কোএফিসিয়েন্ট। তাহলে এম সমান আমরা এটুকু পড়লাম, E2 সমান এম বাই E2 সমান কি পড়লাম না, এম সমানই পেয়েছি আমরা E2 বাই di1 বাই dt। এম সমান E2 বাই di1 বাই dt। E2 মানে কত? 50 মিলিভোল্ট, তার মানে 50 ইনটু 10 টু দি পাওয়ার -3 ভোল্ট বাই di1 বাই dt। di1 মানে চেঞ্জটা 12 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, তো চেঞ্জটা কত? 12 মাইনাস 4 8 অ্যাম্পিয়ার। কত সেকেন্ডে? বাই dt আছে 0.5। তাহলে এত হেনরি হয়ে যাচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। এটা আশা করি বুঝতে পারা গেছে। কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স বের করতে বলেছে। দেখো m ইকুয়াল টু কি হয়? E2 বাই di1 বাই dt। E2 এর জায়গায় 50 মিলিভোল্ট, di1 মানে চেঞ্জটা 4 থেকে 4 থেকে 12 হয়েছে, মানে চেঞ্জ কত? 8 dt টাইমের রেসপেক্টে 0.5। তাহলে এটা 8 বাই 0.5। নেক্সট দেখো, এর সাথে একটা কোশ্চেন আছে m, এটা ক্যালকুলেশন করে দেখবে কিছু একটা ভ্যালু আসবে। Calculate the induced EMF in the secondary if the current in primary changes from 3 to 9 ampere। এবার বলছে কারেন্টটা যদি 4 থেকে 12 না গিয়ে 3 থেকে 9 হতো চেঞ্জটা, তাহলে ইনডিউসড EMF কত হতো? তখন ইনডিউসড EMF কত হতো? m ইনটু di1 বাই dt, এটা ফর্মুলা। E2 সমান কি হবে? m ইনটু di1 বাই dt। তাহলে m তো এটা থেকে আমরা পাবো, কিছু একটা রেজাল্ট পাবো। m এখান থেকে আমি কিছু একটা রেজাল্ট পাবো, এই যে মাল্টিপ্লাই di1 বাই dt, মানে তখন 9 আর 3 মানে 6 অ্যাম্পিয়ার বাই 0.02। এটা করলে অ্যান্সার চলে আসবে, এত ভোল্ট আসবে। ঠিক আছে, এরপরে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে ট্রাই করবে। Next question देखो, a coil has, next question number 3, a coil has 600 turns, একটা কয়েলের কতগুলো টার্নস আছে? 600 টার্নস, which produces 5 into 10 to the power -3 Weber per turns of flux। ফ্লাক্সটা কত তৈরি করেছে? 5 into 10 to the -3 Weber per turn। এক টার্নের জন্য কোন একটা কয়েল 600 টার্নস প্রডিউস করে when 3 ampere current flows in the wire। যখন কতটা কারেন্ট যাচ্ছে? 3 ampere current flow করছে in the wire। This produced 6 into 10 to the power -3 Weber per turns of flux
in 1000 turns secondary coil, তাহলে এখান থেকে বের করতে হবে এটা। আচ্ছা, এখানে বলছে দ্য কারেন্ট ড্রপস when it is open, যখন এটাকে ওপেন করা হচ্ছে the current drops to zero, কারেন্টটা তখন জিরোতে ড্রপ হয়ে যাচ্ছে in 0.2 সেকেন্ড in প্রাইমারি কয়েলে। ক্যালকুলেট করো, এক নম্বর দিয়েছে এম বের করতে হবে, সেকেন্ড রয়েছে ইনডিউসড ইএমএফ বের করতে হবে ইন দ্য সেকেন্ডারি কয়েল, কেননা প্রাইমারিতে কারেন্ট চেঞ্জ করেছি, তাহলে সেকেন্ডারিতেই বের করতে হবে। আরেকটা বের করতে হবে সেলফ ইন্ডাকটেন্স ইন দ্য প্রাইমারি কয়েল, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন্স। তাহলে কোশ্চেনটা কি বলেছে আমি আরেকবার এক্সপ্লেন করছি। দেখো, একটা কয়েল যেটা কিনা 600 টার্নসে প্রডিউস করে ফ্লাক্স এত 5 × 10⁻3, তার মধ্য দিয়ে তখন 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, 3 অ্যাম্পিয়ার। এবার বলছে এত 6 × 10⁻³ ওয়েবার পার টার্নস তৈরি করছে ফ্লাক্স 1000 টার্নসের জন্য। 600 টার্নস তৈরি করছে এত ফ্লাক্স, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যখন যাচ্ছে। 1000 টার্নসের জন্য এত ফ্লাক্স তৈরি করছে যখন কারেন্টটা 0 হয়ে গেছে, 3 থেকে নেমে 0 হয়ে গেছে। কত সেকেন্ডে? 0.2 সেকেন্ডে। তাহলে বের করতে হবে এম কত, ইনডিউসড ইএমএফ ইন দ্য সেকেন্ডারি কয়েল কত, আর সেলফ ইন্ডাকটেন্স ইন দ্য প্রাইমারি কয়েল কত। তো এগুলো তোমরা বাড়িতে করে আমাকে হোয়াটসঅ্যাপে সাবমিট করো। তো আজকে এতটাই থাকুক, এরপরে আমরা এসি নিয়ে আলোচনা করব। মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়ে গেল, তার মানে আমাদের ইন্ডাকটেন্স চ্যাপ্টারটা কমপ্লিট। এরপরে আমরা নিউমেরিক্যাল পরে আবার করব, আর নেক্সট ডে থেকে আমাদের চ্যাপ্টার এসি যেটা রয়েছে সেটা স্টার্ট করব।